দোল উপলক্ষে গেছিলাম শান্তিনিকেতন বেড়াতে, যদিও কিছুটা পুরনো, কিন্তু সুন্দর স্মৃতি কখনো পুরনো হয় না। আর সেই সুন্দর স্মৃতিরই কিছু ছোট ছোট মুহূর্ত শেয়ার করছি এই ব্লগে তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দোলের আগের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। পথে একটা হালকা চাপ ব্রেক নিয়ে দুপুরের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন। বসন্তকালে শান্তিনিকেতনের একটা আলাদা সৌন্দর্য রয়েছে, আর আমাদের হোটেলটাও ছিল ভীষণ সুন্দর। অনেকটা খোলামেলা এবং চারিদিকে নানা রকম রঙিন ফুলের সমাহার। তাই পৌঁছে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে পুরো হোটেলটা আগে ঘুরে দেখতে লাগলাম। তারপর লাঞ্চ টাইম হয়ে যাওয়াতে আমাদের লাঞ্চ করতে চলে যেতে হলো, কারণ লাঞ্চের পরেই আমাদের বেরোবার প্ল্যান ছিল। লাঞ্চের আয়োজন ছিল খুবই সাদামাটা, কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ এবং খুবই ঘরোয়াভাবে তৈরি, কম তেল মশলা দিয়ে। আর খেয়েই চটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ঘুরতে। শান্তিনিকেতনে আমি এর আগে বহুবার এসেছি, কিন্তু বসন্তকালে আমি এই প্রথম এলাম, তাই আমার এক্সাইটমেন্ট ছিল আলাদা ধরনের। প্রথমেই পৌঁছে গেলাম বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির সামনে, যার নাম প্রতীচি। এই বাড়িটার সঙ্গে আমরা সবাই পরিচিত কম বেশি। তারপর চলে গেলাম কলা ভবনে। এখানে বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেজের তৈরি বেশ কিছু মূর্তি রয়েছে। আমরা ছোটবেলা থেকে যখনই শান্তিনিকেতন এসেছি এই মূর্তিগুলো বারবার দেখেছি, কিন্তু এগুলো কখনো পুরনো হয় না, দেখে আশ মেটে না। আর তারপর দেখলাম রামকিঙ্কর বেজের তৈরি বিখ্যাত সাঁওতাল পরিবার, এই ভাস্কর্যটি। এটা আমরা সবাই এটার সাথেও পরিচিত, আর এক অসাধারণ সৃষ্টি যেগুলো কখনো পুরনো হয় না। আর এই কলা ভবনের সাথে বেশ কিছু কৃতি মানুষের নাম জড়িয়ে রয়েছে, যেমন সত্যজিৎ রায়, ইন্দিরা গান্ধী, এরা এখানে পড়াশোনা করেছেন, তাই এই জায়গার মাহাত্ম্যই আলাদা। তারপর আমরা এখান থেকে চলে গেলাম রবীন্দ্রনাথের যেটা শেষ বাড়ি, যার নাম মালঞ্চ, যেখানে ইনি শান্তিনিকেতনে শেষ ছিলেন এবং এখানেই উনি অসুস্থ হন এবং তারপর কলকাতায় চলে যান এবং কলকাতাতে উনি মারা যান। ফলে শান্তিনিকেতনে ওনারা ফিরে আসা হয়নি। আর এখানে দেখো একটা ইগলু স্ট্রাকচার, এটা কলা ভবনেরই একজন স্টুডেন্ট তৈরি করেছে, কি অসাধারণ সৃষ্টি। তারপর এটা হচ্ছে নাট্য ভবন। এই জায়গাগুলো বহুবার আমাদের ঘোরা, আমরা অনেকবার এসেছি। এটা হচ্ছে মিউজিয়ামের সামনে। আমরা মিউজিয়ামে এবার ঢুকিনি, কারণ এর আগে যতবার এসেছি মিউজিয়ামে গেছি। আর এটা হচ্ছে বিখ্যাত ছাতিমতলা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করেছিলেন এবং এখানেই লেখা আছে, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এরপর আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। এই জায়গাটা আমার আগে ঘোরা ছিল না, তাই এবার প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম শান্তিনিকেতনে আসলে এই সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখব। এখানে প্রত্যেকটা রাজ্যের যে শিল্পকলা, যে শিল্পকার্য, সেগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু পুরোটা তো ব্লগের মাধ্যমে তোমাদের দেখানো সম্ভব নয়। চেষ্টা করলাম কিছুটা দেখাবার, আশা করি তোমাদের ভালো লাগবে। সৃজনী শিল্পগ্রাম অনেকটা জায়গা নিয়ে তৈরি, ফলে পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে হলে অনেকটা সময়ের প্রয়োজন। তোমাদের বলবো হাতে বেশ খানিকটা সময় নিয়ে এখানে এসো। আর এখানে একটা বিপণন কেন্দ্রও রয়েছে, সেখান থেকে হাতে তৈরি বিভিন্ন জিনিস তোমরা সংগ্রহ করতে পারবে। আর অবশ্যই এসো সৃজনী শিল্পগ্রামে, খুব ভালো লাগবে। খোয়াইয়ের হাটে এসেই দেখলাম সাঁওতাল নাচ হচ্ছে, তো এই নাচ দেখে আর না নেচে থাকা যায় না, তাই এসেই সাঁওতালদের নাচে যোগ দিলাম। খোয়াইহাটে ভিড় ছিল দেখবার মতো, মানে তিল ধারণের জায়গা ছিল না। আর আমার জন্য যেটা খুব কনফিউজিং
মনে হয়েছে, সেটা হচ্ছে যে একই জিনিসের অনেকগুলো করে দোকান, ফলে কোথায় বেস্ট কোয়ালিটি পাবো জিনিসটা সেটা সত্যি আমি বুঝে উঠতে পারিনি। আর জিনিসগুলো সম্পর্কে বলবো যে এই জিনিসগুলো আমি গড়িয়াহাটে দেখেছি, হাতিবাগানে দেখেছি, শীতকালে যে হ্যান্ডিক্রাফট ফেয়ারগুলো হয় সেখানেও দেখেছি। মানে একটা সময় যেরকম ছিল যে কিছু জিনিস শুধু শান্তিনিকেতনের এই খোয়াইহাটে আসলেই পাওয়া যেত, আর অন্য কোথাও পাওয়া যেত না, সেটা বদলে গেছে। তবুও মানুষ এখানে কেনাকাটা করছে। আমার মনে হয় এই অ্যাম্বিয়েন্সে কেনাকাটার যে এক্সপিরিয়েন্স সেটার জন্য, মানে এরকম খোলা মাঠে গাছের তলায় ছোট ছোট দোকান বসেছে, সেখানে থেকে কেনাকাটা করার এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর। আমিও ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনেছি। ওভারঅল ঘুরে দেখে কেনাকাটা করে অল্প বিস্তর এক্সপিরিয়েন্সটা খুব ভালো। তারপর আমরা হোটেলে ফিরে এলাম, আর এসে অল্প চা স্ন্যাক্স খেয়ে, আমাদের হোটেলে এদিন দোল উপলক্ষে বাউল গানের আসর বসেছিল, তো আমরাও তাতে জয়েন করলাম। খুব এনজয় করলাম পুরো সন্ধ্যেটা। পুরো অনুষ্ঠানটা তো তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে না, চেষ্টা করলাম অনুষ্ঠানের কিছু টুকরো টুকরো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমাদের ভালো লাগে। এরপর শুরু হলো হোলিকা দহন। এটা হোটেল কর্তৃপক্ষ আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিলেন, আর অনেক দিন পর এই হোলিকা দহনে আবার পার্টিসিপেট করলাম। আর এই কবিতাটা শুনে দেখো তো ছোটবেলার কথা কিছু মনে পড়লো কিনা। আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজকে অনেক দিন পর এই হোলিকা দহনে পার্টিসিপেট করে মনে হলো ছোটবেলায় ফিরে গেছি, খুব নস্টালজিক লাগছে। আর তার সাথে এই দেখো পূর্ণিমার গোল চাঁদ, আর তার সাথে এত সুন্দর বাউল সঙ্গীত, সব মিলে পুরো অ্যাম্বিয়েন্সটা এক কথায় অসাধারণ। আর এরকম বাউল সঙ্গীত শুনে এরকম অ্যাম্বিয়েন্সে চুপচাপ বসে থাকা কিন্তু খুব কঠিন, তাই শেষে আমরাও পা মেলালাম। আর আজকে সন্ধ্যেটা অসাধারণ কাটলো, খুব এনজয় করলাম। আর আজকের এই সুন্দর মুহূর্ত দিয়েই এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পাও। খুব তাড়াতাড়ি দোলের দিন বা হোলির দিনের ব্লগ নিয়ে ফিরে আসছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।